গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটাতে আমি দেখাবো যে রবীন্দ্রনাথের যে কম্পোজিশনটা করছি, এখানে একটু অন্যরকম করে করার চেষ্টা করেছি। এই কম্পোজিশনটাতে তোমরা আমার আগের অন্যান্য কাজের কম্পোজিশন দেখেছো। এখানে কিন্তু রবীন্দ্রনাথের হচ্ছে একটা বইকে বুকে চেপে রেখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। বইটা জ্ঞানের প্রতীক। অহরহ ওনার যেটা আমরা দেখেছি যে প্রতিনিয়ত উনি সৃজনশীলতায় ব্যস্ত ছিলেন। জীবনে অনেক ঘাত প্রতিঘাত থাকলেও কখনো উনি ওনার সৃষ্টির জায়গা থেকে সরে আসেননি। একদম শৈশব থেকে শুরু করে লাস্ট জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত একজন যথার্থ সৃজনশীল মানুষ। আমরা সবাই জানি ওনার গান এবং ওনার গল্প, উপন্যাস, এমনকি শেষ জীবনের 2000-এরও বেশি ছবি উনি এঁকেছেন। এই বিষয়গুলো আমরা সবাই জানি কম বেশি করে। কিন্তু যে বিষয়টা আমার বলার আপনাদের কাছে, যে একটি মানুষ কতটা সৃষ্টির প্রতি ভালোবাসা থাকলে এইভাবে সৃষ্টিতে ডুবে থাকতে পারা যায়। এবং আরেকটা বিষয় আমি দেখেছি পড়াশোনা যখন স্টাডি করছি, যে এত উনি যন্ত্রণা পেয়েছেন আর কষ্ট পেয়েছেন, আঘাত পেয়েছেন, অথচ ওনার সৃষ্টির জগতে কখনোই থেমে থাকেননি, বরং ওই মুহূর্তগুলোকে উনি সৃষ্টিতে ধরার চেষ্টা করেছেন। এই যে আমরা বলি না, সোর্স অফ কন্টেন্ট, বিষয়বস্তু কোথা থেকে আসে? বিষয়বস্তু আসে আমাদের পরিবেশের চারদিক থেকে। আমাদের শিল্পের সবথেকে বড় কথা যে কী নিয়ে আমরা আঁকবো, কী নিয়ে আমরা লিখবো। কারণ যারা যথার্থ ক্রিয়েটিভ ম্যান, ওনারা আলাদা করে সৃষ্টির বিষয়বস্তু খোঁজার জন্য মাথা খারাপ করেন না। একটার পর একটা ভাবনা চলে আসে। যারা সচেতন থাকেন ওনারা ধরতে পারেন, যারা সচেতন থাকেন না খুঁজে পান না, কি করবেন। কিন্তু প্রতিনিয়ত জীবনে ঘটে যাওয়া নানান ঘটনাগুলোকে উনি সৃষ্টির বিষয়বস্তু হিসেবেই কিন্তু নিয়েছেন। আমার আরেকটা কম্পোজিশন আমি যেটা দেখিয়েছি, যে ওখানে অসংখ্য মানুষ রবি ঠাকুরকে জড়িয়ে আছেন। কারণ আমাদের যে কোনো সময় জীবনের, এবং শৈশব থেকে মানে ছোট থেকে বড় সবাই ওনার সৃষ্টির কাছে গেলে কিন্তু আমরা আমাদের সেই কষ্টের জায়গাগুলো কিন্তু আমরা ভুলে যাই, প্রাণ পাই। অবনীন্দ্রনাথ ঠাকুর ভাব শিল্পের সরঙ্গে বলেছেন, রূপভেদা প্রমাণানি ভাব লাবণ্য সাদৃশ্য বর্ণিকা ভঙ্গ। এই যে 6টা অঙ্গ, আমরা যখন কাজ করি তখন এই যে
বিষয়টা রূপ থাকে, ভাব থাকে, প্রমাণ থাকে, লাবণ্য থাকে, সাদৃশ্য থাকে, বর্ণিকা ভঙ্গ থাকে, এই 6টা অঙ্গ থাকে সেই একটা ভালো ছবি কিংবা একটা ভালো ভাস্কর্য হওয়ার পেছনে। খুব সুন্দর করে আমাদের চিত্রশিল্পী শ্রদ্ধেয় অবনীন্দ্রনাথ ঠাকুর খুব সুন্দর করে বুঝিয়েছেন যে একটা রূপ, কারণ রূপ হচ্ছে আমাদের ভিজুয়াল আর্টের প্রথম ব্যাপার, ফার্স্ট বিষয় হচ্ছে রূপ। যা কিছু দেখি না সেটা কোনো না কোনো আকার আছে তার, সেটা পাখি হতে পারে, ফুল হতে পারে, ফল হতে পারে। এখানে যেমন কবিগুরু রবি ঠাকুরের পোর্ট্রেট, যখন আমরা করছি, যখন কেউ দেখছেন, তখন কি দেখবেন যে কবিগুরু রবি ঠাকুরের পোর্ট্রেটটা হয়েছে কিনা এইটা দেখবেন। তারপরে প্রমাণ থাকে, মানে মাপ ঝোঁক, চোখের মাপ, নাকের মাপ, কপালের মাপ, প্রতিটা মাপ তার প্রপোর্শনেট ধরে সেই প্রমাণ অনুযায়ী যে একটা মানুষের মাথার তার শেপ কেমন হয়, নাকের ড্রয়িং কেমন হয়, চোখের ড্রয়িং কেমন হয়, ফোরহেডের ড্রয়িং কেমন হয়, এবং তার দাড়ির প্রতিটা তার একটার সঙ্গে আরেকটা তার মাপ আছে, সেই মাপটাকে বলা হচ্ছে যে প্রমাণ। রূপের পরে যখন আমরা সেটা বানাতে যাই, আঁকতে যাই, তাহলে সেই প্রমাণটা আমরা দেখি। আর যখন কোনো ছবি হোক কিংবা ভাস্কর্য হোক কিংবা মূর্তি হোক, ধরুন এটাকে একটা মূর্তি যখন করি আমরা, তখন কি দেখি যে ওর ভেতরে তার এক্সপ্রেশনটা কি, সেটা কাঁদছে, হাসছে, নাকি দুঃখ পাচ্ছে, নাকি গভীর চিন্তা করছে একটা মুখ। কারণ এরকম একটা মানুষ, এত বড় একটা ফিলোজফার, দার্শনিক আমরা ধরি, কবিগুরুকে বলেও থাকি, তাহলে ওনার যে দৃপ্তি, ওনার যে দৃষ্টিভঙ্গি, কারণ একটা পোর্ট্রেট শুধু পোর্ট্রেট নয়, পোর্ট্রেটের ভেতর দিয়ে কী করি আমরা, একটা মানুষের তার ভেতরের রূপকে বহিঃপ্রকাশ করি, ব্যক্তিত্বটাকে আমরা প্রকাশ করার চেষ্টা করি একটা পোর্ট্রেট আর্টের ভেতর দিয়ে। পোর্ট্রেট আর্টের গুরুত্বটা এখানে, কারণ শুধু মিলিয়ে দেওয়া, পোর্ট্রেটটাকে মিলিয়ে দেওয়াটা বড় কথা না, ওটা তো দরকার, মেলাতেই হবে। কারণ যদি রবি ঠাকুরকে রবি ঠাকুরের মতো না হয়, তাহলে তো সেটা বানানোর কোনো মানে নেই, সেটা তো বেকার। অতএব ওটা তো করতেই হবে, কিন্তু তার পরের কাজ হচ্ছে যে তার ভেতর দিয়ে, ওই মুখটার ভেতর দিয়ে কি প্রকাশ করছি আমরা, সেটা খুব ইম্পর্টেন্ট পার্ট। একটা পোর্ট্রেট যখন আমরা করি, যদি তার ভেতরে ভালো লাগা না থাকে, সফট ব্যাপারটা না থাকে, যদি লাবণ্য না থাকে, তাহলে কিন্তু আমাদের দেখতে ভালো লাগবে না। কারণ আমরা কি হয়, কোনো যখন ছবি দেখি, কোনো যখন স্কাল্পচার দেখি, পেইন্টিং দেখি, যে আমরা তাকিয়ে থাকি, মানে বুঝি বা না বুঝি সেটা পরের কথা, কিন্তু অ্যাট ফার্স্ট তাকানোর সঙ্গে সঙ্গে আমাদের ভালো লাগছে কিনা, তার ভিতরে সব ব্যাপারটা আছে কিনা, কোমল ব্যাপারটা আছে কিনা, লাবণ্য, সাদৃশ্য, যে যে মুখটা বানাচ্ছি আমরা, যে অবজেক্ট বানাচ্ছি, যে বিষয়টা তুলে ধরতে চাইছি, সেটা কি সেটার মতো হলো? প্রকৃতি একটা একটা পাখি বানাচ্ছি যদি ধরি, কিংবা যে মানুষটাকে বানাচ্ছি সেই মানুষটার মতো করে কি হলো নাকি হলো না? যদি না হয় তাহলে কিন্তু স্রষ্টা এখানে ফেলিও। আর যদি দর্শক বুঝতে পারে যে হ্যাঁ এটা ট্যাগরের পোর্ট্রেট, তাহলে জানতে হবে যে ওটা তাহলে ঠিক আছে, যে বিষয়টা নিয়ে বানানো হচ্ছে সেই বিষয়টার সঙ্গে সাদৃশ্য আছে। এরকম কাজ করার পরে দেখা যায় যে কোথাও আমরা করি, যখন আমরা কোনো কিছু সৃষ্টি করি, কাজ করি, ছবি আঁকি বা স্কাল্পচার করি, বিশেষ কোনো ভাব আনার জন্য দেখা যাচ্ছে যে আমরা সংযোজন বিয়োজন করি, সিলেকশন এবং রিজেকশন করি। হয়তো চুলটা এখানে নেই, কিন্তু আমার মনে হলো যে এই আঁচড়টা যদি এখানে একটু দিয়ে দিই তাহলে হয়তো ভালো লাগবে।
কিংবা একটা ভাঁজ দিলেই একটা ভাব প্রকাশের ক্ষেত্রে আমার ওই স্ট্রোকটা খুব ভালো লাগবে। সেটাকে বলা হচ্ছে একটা বর্ণিকা ভঙ্গ হিসেবে অবনীন্দ্রনাথ ঠাকুর ব্যাখ্যা করছেন যে আমরা সৃষ্টির জন্য নিজে থেকে বিশেষ কিছু দেওয়া হয়, যে বিষয়গুলোর কারণে স্রষ্টা সৃষ্টিটার ভেতরে কি আসে, মৌলিকত্ব আসে। কারণ প্রেজেন্টেশনটাই হচ্ছে আর্ট। আমি কিভাবে উপস্থাপন করছি সেটাই শিল্প। রবি ঠাকুর শিল্প নিয়ে খুব দারুণ কথা বলেছেন। দৈনন্দিন জীবনে প্রয়োজনের সীমা ছাড়িয়ে যা সৃষ্টি তাই হচ্ছে শিল্প। আবার বলছি লাইনটা, দৈনন্দিন জীবনে প্রয়োজনের সীমা ছাড়িয়ে যা সৃষ্টি তাই হচ্ছে শিল্প। ছোট ছোট জায়গাগুলোকে একটু মিলাতে হবে, মাটিটা মিলিয়ে মিলিয়ে আস্তে আস্তে করে। হাই ফ্রেন্ডস, এই ভিডিওটাতে আমি রবীন্দ্রনাথের দুটো কাজ সম্পর্কে একটু ডিসকাস করব। হাই বন্ধু, হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই আপনারা ভালো আছেন। এই ভিডিওটাতে আমি এটা একটা হাত রয়েছে, একটা টেগরের স্ট্যাচু। গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটাতে আমি দেখাবো যে রবীন্দ্রনাথের যে কম্পোজিশনটা করছি, এখানে একটু অন্যরকম করে করার চেষ্টা করেছি। এই কম্পোজিশনটাতে তোমরা আমার আগের অন্যান্য কাজের কম্পোজিশন দেখেছো। এখানে কিন্তু রবীন্দ্রনাথের হচ্ছে একটা বইকে বুকে চেপে রেখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। বইটা জ্ঞানের প্রতীক। অহরহ ওনার যেটা আমরা দেখেছি যে প্রতিনিয়ত উনি সৃজনশীলতায় ব্যস্ত ছিলেন। জীবনে অনেক ঘাত প্রতিঘাত থাকলেও কখনো উনি ওনার সৃষ্টির জায়গা থেকে সরে আসেননি। একদম শৈশব থেকে শুরু করে লাস্ট জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত
একজন যথার্থ সৃজনশীল মানুষ। আমরা সবাই জানি ওনার গান এবং ওনার গল্প, উপন্যাস, এমনকি শেষ জীবনের 2000-এরও বেশি ছবি উনি এঁকেছেন। এই বিষয়গুলো আমরা সবাই জানি কম বেশি করে। কিন্তু যে বিষয়টা আমার বলার আপনাদের কাছে, যে একটি মানুষ কতটা সৃষ্টির প্রতি ভালোবাসা থাকলে এইভাবে সৃষ্টিতে ডুবে থাকতে পারা যায়। এবং আরেকটা বিষয় আমি দেখেছি পড়াশোনা যখন স্টাডি করছি, যে এত উনি যন্ত্রণা পেয়েছেন আর কষ্ট পেয়েছেন, আঘাত পেয়েছেন, অথচ ওনার সৃষ্টির জগতে কখনোই থেমে থাকেননি, বরং ওই মুহূর্তগুলোকে উনি সৃষ্টিতে ধরার চেষ্টা করেছেন। এই যে আমরা বলি না সোর্স অফ কন্টেন্ট, বিষয়বস্তু কোথা থেকে আসে? বিষয়বস্তু আসে আমাদের পরিবেশের চারদিক থেকে। আমাদের শিল্পের সবথেকে বড় কথা যে কী নিয়ে আমরা আঁকবো, কী নিয়ে আমরা লিখবো। কারণ যারা যথার্থ ক্রিয়েটিভ ম্যান, ওনারা আলাদা করে সৃষ্টির বিষয়বস্তু খোঁজার জন্য মাথা খারাপ করেন না। একটার পর একটা ভাবনা চলে আসে। যারা সচেতন থাকেন ওনারা ধরতে পারেন, যারা সচেতন থাকেন না খুঁজে পান না, কি করবেন। কিন্তু প্রতিনিয়ত জীবনে ঘটে যাওয়া নানান ঘটনাগুলোকে উনি সৃষ্টির বিষয়বস্তু হিসেবেই কিন্তু নিয়েছেন। আমার আরেকটা কম্পোজিশন আমি যেটা দেখিয়েছি, যে ওখানে অসংখ্য মানুষ রবি ঠাকুরকে জড়িয়ে আছেন। কারণ আমাদের যে কোনো সময় জীবনে, এবং শৈশব থেকে মানে ছোট থেকে বড় সবাই ওনার সৃষ্টির কাছে গেলে কিন্তু আমরা আমাদের সেই কষ্টের জায়গাগুলো কিন্তু আমরা ভুলে যাই, প্রাণ পাই। অবনীন্দ্রনাথ ঠাকুর ভাব শিল্পের সরঙ্গে বলেছেন, রূপভেদা প্রমাণানি ভাব লাবণ্য সাদৃশ্য বর্ণিকা ভঙ্গ। এই যে 6টা অঙ্গ, আমরা যখন কাজ করি তখন এই যে বিষয়টা, রূপ থাকে, ভাব থাকে, প্রমাণ থাকে, লাবণ্য থাকে, সাদৃশ্য থাকে, বর্ণিকা ভঙ্গ থাকে, এই 6টা অঙ্গ থাকে সেই একটা ভালো ছবি কিংবা একটা ভালো ভাস্কর্য হওয়ার পেছনে। খুব সুন্দর করে আমাদের চিত্রশিল্পী সত্য অবনীন্দ্রনাথ ঠাকুর খুব সুন্দর করে বুঝিয়েছেন যে একটা রূপ। কারণ রূপ হচ্ছে আমাদের ভিজুয়াল আর্টের প্রথম ব্যাপার, ফার্স্ট বিষয় হচ্ছে রূপ। যা কিছু দেখি না সেটা কোনো না কোনো আকার আছে তার, সেটা পাখি হতে পারে, ফুল হতে পারে, ফল হতে পারে। এখানে যেমন
কবিগুরু রবি ঠাকুরের পোর্ট্রেট। যখন আমরা করছি, যখন কেউ দেখছেন, তখন কি দেখবেন যে কবিগুরু রবি ঠাকুরের পোর্ট্রেটটা হয়েছে কিনা এইটা দেখবেন। তারপরে প্রমাণ থাকে, মানে মাপ ঝোঁক, চোখের মাপ, নাকের মাপ, কপালের মাপ, প্রতিটা মাপ তার প্রপোর্শনেট ধরে সেই প্রমাণ অনুযায়ী যে একটা মানুষের মাথার তার শেপ কেমন হয়, নাকের ড্রয়িং কেমন হয়, চোখের ড্রয়িং কেমন হয়, ফোরহেডের ড্রয়িং কেমন হয়, এবং তার দাড়ির প্রতিটা তার একটার সঙ্গে আরেকটা তার মাপ আছে। সেই মাপটাকে বলা হচ্ছে যে প্রমাণ। রূপের পরে যখন আমরা সেটা বানাতে যাই, আঁকতে যাই, তাহলে সেই প্রমাণটা আমরা দেখি। আর যখন কোনো ছবি হোক কিংবা ভাস্কর্য হোক কিংবা মূর্তি হোক, ধরুন এটাকে একটা মূর্তি যখন করি আমরা, তখন কি দেখি যে ওর ভেতরে তার এক্সপ্রেশনটা কি, সেটা কাঁদছে, হাসছে, নাকি দুঃখ পাচ্ছে, নাকি গভীর চিন্তা করছে একটা মুখ। কারণ এরকম একটা মানুষ, এত বড় একটা ফিলোজফার, দার্শনিক আমরা ধরি, কবিগুরুকে বলেও থাকি, তাহলে ওনার যে দৃপ্তি, ওনার যে দৃষ্টিভঙ্গি, কারণ একটা পোর্ট্রেট শুধু পোর্ট্রেট নয়, পোর্ট্রেটের ভেতর দিয়ে কী করি আমরা, একটা মানুষের তার ভেতরের রূপকে বহিঃপ্রকাশ করি, ব্যক্তিত্বটাকে আমরা প্রকাশ করার চেষ্টা করি একটা পোর্ট্রেট আর্টের ভেতর দিয়ে। পোর্ট্রেট আর্টের গুরুত্বটা এখানে, কারণ শুধু মিলিয়ে দেওয়া, পোর্ট্রেটটাকে মিলিয়ে দেওয়াটা বড় কথা না, ওটা তো দরকার, মেলাতেই হবে। কারণ যদি রবি ঠাকুরকে রবি ঠাকুরের মতো না হয়, তাহলে তো সেটা বানানোর কোনো মানে নেই, সেটা তো বেকার। অতএব ওটা তো করতেই হবে, কিন্তু তার পরের কাজ হচ্ছে যে তার ভেতর দিয়ে, ওই মুখটার ভেতর দিয়ে কি প্রকাশ করছি আমরা, সেটা খুব ইম্পর্টেন্ট পার্ট। একটা পোর্ট্রেট যখন আমরা করি, যদি তার ভেতরে ভালো লাগা না থাকে, সফট ব্যাপারটা না থাকে, যদি লাবণ্য না থাকে, তাহলে কিন্তু আমাদের দেখতে ভালো লাগবে না। কারণ আমরা কি হয়, কোনো যখন ছবি দেখি, কোনো যখন স্কাল্পচার দেখি, পেইন্টিং দেখি, যে আমরা তাকিয়ে থাকি, মানে বুঝি বা না বুঝি সেটা পরের কথা, কিন্তু অ্যাট ফার্স্ট তাকানোর সঙ্গে সঙ্গে আমাদের ভালো লাগছে কিনা, তার ভিতরে সফট ব্যাপারটা আছে কিনা, কোমল ব্যাপারটা আছে কিনা, লাবণ্য বলছি, সাদৃশ্য, যে মুখটা বানাচ্ছি আমরা, যে অবজেক্ট বানাচ্ছি, যে বিষয়টা তুলে ধরতে চাইছি, সেটা কি সেটার মতো হলো? প্রকৃতির একটা পাখি বানাচ্ছি যদি ধরি, কিংবা যে মানুষটাকে বানাচ্ছি সেই মানুষটার মতো করে কি হলো নাকি হলো না। যদি না হয় তাহলে কিন্তু স্রষ্টা এখানে ফেলিও। আর যদি দর্শক বুঝতে পারে যে হ্যাঁ এটা ট্যাগরের পোর্ট্রেট, তাহলে জানতে হবে যে ওটা তাহলে ঠিক আছে, যে বিষয়টা নিয়ে বানানো হচ্ছে সেই বিষয়টার সঙ্গে সাদৃশ্য আছে। এরকম কাজ করার পরে দেখা যায় যে কোথাও আমরা করি, যখন আমরা কোনো কিছু সৃষ্টি করি, কাজ করি, ছবি আঁকি বা স্কাল্পচার করি, বিশেষ কোনো ভাব আনার জন্য দেখা যাচ্ছে যে আমরা সংযোজন বিয়োজন করি, সিলেকশন এবং রিজেকশন করি। হয়তো চুলটা এখানে নেই, কিন্তু আমার মনে হলো যে এই আঁচড়টা যদি এখানে একটু দিয়ে দিই তাহলে হয়তো ভালো লাগবে, কিংবা একটা ভাঁজ দিলেই একটা ভাব প্রকাশের ক্ষেত্রে আমার ওই স্ট্রোকটা খুব ভালো লাগবে। সেটাকে বলা হচ্ছে একটা বর্ণিকা ভঙ্গ হিসেবে অবনীন্দ্রনাথ ঠাকুর ব্যাখ্যা করছেন যে আমরা সৃষ্টির জন্য নিজে থেকে বিশেষ কিছু দেওয়া হয়, যে বিষয়গুলোর কারণে স্রষ্টা সৃষ্টিটার ভেতরে কি আসে, মৌলিকত্ব আসে। কারণ প্রেজেন্টেশনটাই হচ্ছে আর্ট, আমি কিভাবে উপস্থাপন করছি সেটাই শিল্প। রবি ঠাকুর শিল্প নিয়ে খুব দারুণ কথা বলেছেন। দৈনন্দিন জীবনে প্রয়োজনের সীমা ছাড়িয়ে যা সৃষ্টি তাই হচ্ছে শিল্প। আবার বলছি লাইনটা, দৈনন্দিন জীবনে প্রয়োজনের সীমা ছাড়িয়ে যা সৃষ্টি তাই হচ্ছে শিল্প।
ছোটো ছোটো জায়গাগুলোকে একটু মিলাতে হবে, মাটিটা মিলিয়ে মিলিয়ে আস্তে আস্তে করে। দুটো একসঙ্গে উঠে আসবে, বাম দাঁড়াটা ছাড়িয়ে দেখ। বেরিয়ে যাবে না।